নমস্কার। আমি ডক্টর সন্তোষ কুমার, কলকাতায় অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। তো আমি মোমেন্টাম অর্থো কেয়ার ফাউন্ডার এবং ডিরেক্টর। আমি মোমেন্টাম অর্থো কেয়ারকে হেড করি। তো আমাদের যে টিম তাতে অনেক অর্থোপেডিক সার্জন, ফিজিওথেরাপিস্ট, আমাদের ফিজিওথেরাপিস্ট পৌলমি আছেন। আর আমাদের এটাই চেষ্টা যে আন্তর্জাতিক মানের জয়েন্ট রিপ্লেসমেন্ট, সে হিপ রিপ্লেসমেন্ট হোক, নি রিপ্লেসমেন্ট হোক, আমরা যেন কলকাতাতে অ্যাভেলেবেল করতে পারি। এবং সেই চেষ্টায় আমরা বেশ কয়েকটা এডুকেশনাল ভিডিওজ আগেও করেছি এবং আজকেও করব। কেননা এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে আহ, জিনিসগুলোকে বোঝাটা ইম্পর্ট্যান্ট। কেননা আপনাদের অনেক কোয়েরি থাকতে পারে, তো সেই জিনিসগুলো বোঝা ইম্পর্ট্যান্ট। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনাকে এই ভরসা রাখতে হবে যে যে টিম এই কাজ রোজ করছে, সকাল থেকে রাত অবধি, সকাল থেকে বিকেল অবধি রোজ শুধু এই কাজই করছে, তারা ভালো করে করতে পারবে। সুতরাং সেই ভরসাটাও আপনাকে রাখতে হবে। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, প্রথমে হিপ রিপ্লেসমেন্টের নিয়ে পৌলমি আমাকে জিজ্ঞেস করবেন যে কোয়েশ্চেনগুলো জেনারেলি পেশেন্টরা জিজ্ঞেস করেন। স্যার, হিপ রিপ্লেসমেন্ট সার্জারিটা আসলে কি? এখানে হিপের কতটা এবং কি চেঞ্জ করা হয়? হিপ রিপ্লেসমেন্ট সার্জারিটা আমাদের যে হিপ জয়েন্ট, আপনি যদি দেখেন তো এটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট, মানে এটা স্পাইন, যেটাকে কোমর বলা হয়। তো এর পেছনের অংশে অনেক সময় ব্যথা হয়, যে ব্যথাটা পাছার দিকে নামে সেটা কিন্তু স্পাইন পেন। আর হিপের পেনটা গ্রইন থেকে আসে, মানে এইটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট। এই যে কুচকি এরিয়াটা, এটা হচ্ছে হিপ জয়েন্ট। তো এখানে বল অ্যান্ড কাপ জয়েন্ট আছে, যেটা আমরা আরও ভালো করে এভাবে দেখতে পারি, বল অ্যান্ড কাপ জয়েন্ট। তো এই জয়েন্টের বল অ্যান্ড কাপটা যেভাবে হোক নষ্ট হয়ে যেতে পারে, তখন আমাদের হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। পেশেন্ট কি করে বুঝবেন যে তার হিপে সমস্যা হচ্ছে বা তার হিপ রিপ্লেসমেন্ট সার্জারি দরকার? সো হিপে সমস্যা সে যে কোনো কারণে হতে পারে। একটা এভ্যাসকুলার নেক্রোসিস হতে পারে, যেখানে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হয়ে যায়। অ্যাঙ্কেলোজিং স্পন্ডলাইটিস হতে পারে, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হতে পারে। তো প্রথমে হিপের সমস্যা হলে কি হয় যে খুঁড়িয়ে হাঁটা শুরু হয়, মানে দের ইজ আ পেইনফুল লিম্প, খুঁড়িয়ে হাঁটা শুরু হয়। তো এই খুঁড়িয়ে হাঁটাতে আমরা বুঝতে পারি যে পেশেন্টের অসুবিধা হচ্ছে। এবং তারপরে কি হয়, কুচকিতে ব্যথা শুরু হয়, কুচকির ব্যথাটা নিচে থাইতে হাঁটুর দিকে নামতে শুরু হয়। অনেক সময় হিপ জয়েন্টের সমস্যা হলে হাঁটুতেও ব্যথা হয়। তো এই এই ব্যথাটা প্রথমে হাঁটার সময় হয়, সিঁড়ি ওঠার সময় হয়, কিন্তু পরের দিকে এটা রাত্রেবেলা শোয়ার সময় এবং বসার সময় হয়। তো হিপ জয়েন্টে যে সব থেকে বড় সমস্যা, যে শুধু হাঁটাটা পেনফুল নয়, চেয়ারে বসাতেও অসুবিধা শুরু হয়। তো আর রাত্রের দিকে শোয়ার সময় আবার ব্যথা শুরু হয়ে যায়। তো এই সব প্রবলেম হলে আমাদের হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। কত বছর বয়স থেকে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করা যেতে পারে? হিপ রিপ্লেসমেন্ট সার্জারি যখন প্রয়োজন তখন করতে হবে। অনেক সময় এটা কি হয় যে অনেক কম বয়সে আমাদের দেখা হয় যে হিপের সমস্যা হয়ে গেছে, যেরকম জুভেনাইল রুমাটয়েড আর্থ্রাইটিস 12 বছর 14 বছর বয়স থেকে হতে পারে। অ্যাঙ্কেলোজিং স্পন্ডলাইটিস 20 বছর বয়স থেকে হতে পারে। এভ্যাসকুলার নেক্রোসিস 20-22 বছর বয়স থেকে হতে পারে। তো যখন অসুবিধা হতে শুরু হয় তখন আমাদের করতে হয়। হ্যাঁ, একটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যে স্কেলিটাল ম্যাচুরিটি অবধি জেনারেলি আমরা ওয়েট করি, মানে 15-16 বছরের নিচে আমরা হিপ রিপ্লেসমেন্ট করি না। কিন্তু 15-16 বছর পর যখনই প্রয়োজন হয় আমরা হিপ রিপ্লেসমেন্ট করতে পারি। আমি সবথেকে কম বয়সে যেটা করেছি 17 বছর বয়সে। আবার একটা সিরিজ আছে, একটা ক্যাটাগরি আছে, যেখানে অনেক বয়সে কি হয় যে হাড় যখন নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন পড়ে গিয়ে ফ্র্যাকচার নেক ফিমার হয়ে যায়। তো সেই ক্ষেত্রেও আবার হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। তো খুব কম বয়সেও প্রয়োজন হয়, আবার বেশি বয়সেও হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়। স্যার, ভীষণ এল্ডারলি পিপল যাদের ধরুন বোনটা অস্টিওপোরোটিক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি হিপ রিপ্লেসমেন্ট করা যায়? হ্যাঁ, নিশ্চয়ই হিপ রিপ্লেসমেন্ট করা যায়। হিপ রিপ্লেসমেন্টে যে কম্পোনেন্ট আছে, এই বল অ্যান্ড কাপ মেকানিজম, মানে এটা হচ্ছে কাপ যেটা বসানো হয়, আর এটা হচ্ছে বল, তার সঙ্গে স্টেম আছে, স্টেম যেটা এই ফিমার বোনে চলে যায়। আর এখানে কাপ আছে, এটা বল আছে, অ্যান্ড দিস ইজ দ্য কাপ, এটা স্ট্যাবুলামে এখানে বসে, এখানে এভাবে বসে। তো যখনই আমরা দেখি যে অস্টিওপোরোসিস থাকে, তখন আমরা কি করি, বা এমনিতেও, হ্যাঁ, এইটা নিয়ে আমরা আরও আলোচনা করব। এই যে ইমপ্লান্ট হয় সে দু ধরনের হয়, একটা হয় আনসিমেন্টেড আর একটা হয় সিমেন্টেড। তো আনসিমেন্টেড ইমপ্লান্ট মানে এটা হচ্ছে এখানে ফিক্স করা হলো, এটা স্ক্র্যাচ ফিট, প্রেস ফিট। এটা কাপটা এখানে ফিক্স করা হলো, এটা প্রেস ফিট। তো এটা হচ্ছে আনসিমেন্টেড ইমপ্লান্ট। আর একটা হচ্ছে যেখানে বোন সিমেন্ট দিয়ে ওটা সেট করা হয়। নলেজ তো সবসময় ইভলভ করে। প্রথমে এটা ভাবা হয়েছিল যে আনসিমেন্টেড ইমপ্লান্ট কম বয়সে ভালো আর সিমেন্টেড ইমপ্লান্ট বেশি বয়সে ভালো। কিন্তু কনসেপ্ট এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা বেশিরভাগ হচ্ছে ওটাকে আমরা হাইব্রিড সিস্টেম বলি। মানে কাপটা যেটা বসে এটা আনসিমেন্টেড, এটা প্রেস ফিট, এখানে স্ক্রু হোলসেরও সুবিধা আছে যদি প্রয়োজন হয় তো। আর না হলে এমনিতেও প্রেস ফিট। আর প্রেস ফিট মানে এটা
পোরাস কোটেড বা ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট কোটেড, তাতে বোন ইনগ্রোথ হয়ে যায়। তো কাপটা আমরা আনসিমেন্টেড রাখি। আর স্টেমটা এখন যেটা বেশিরভাগ মানে স্টেমটা যেটা এখন আমরা যেটা প্রয়োগ করি মানে ইউজ করি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে সিমেন্টেড আমরা করি। কেননা আমরা যেটা দেখেছি যে এই হাইব্রিড সিস্টেমটাই বেস্ট, মানে কাপটা আনসিমেন্টেড আর স্টেমটা সিমেন্টেড। সিমেন্টেড স্টেম দিলে কি লাভ হয় যে ওটা যতটা মজবুত হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়, পরের দিন থেকে আমরা পুরো ভর দিয়ে হাঁটিয়ে দিই। এবার আনসিমেন্টেডেও পরের দিন থেকে পুরো ভর দিয়ে হাঁটিয়ে দিই, কিন্তু সামটাইমস আনসিমেন্টেডে কী হয় যে ইমিডিয়েট প্রেস ফিটটা হয় না। মানে যেহেতু আজকাল লোকেরা ইমিডিয়েটলি হাঁটতে চান, তো ওটাতে একটু সিঙ্কিংয়ের অসুবিধা হতে পারে। আর এমনিতেও যদি মানে কম বয়সে আমরা যখন করি, যখন আমরা এক্সপেক্ট করছি যে প্রত্যেকটা জিনিসের তো একটা মেয়াদ আছে, তো ধরুন 30-35 বছর পর ওটা যদি আবার চেঞ্জ করতে হয়, তো সিমেন্টেডটা চেঞ্জ করাটা অনেক সহজ, আনসিমেন্টেডটা মুশকিল। তো তার জন্য এখনকার যেটা কনসেপ্ট হচ্ছে যে স্টেম, মানে স্টেম যেটা আমরা ইউজ করছি এটা সিমেন্টেড আর কাপটা আনসিমেন্টেড, এটাকে বলা হয় হাইব্রিড সিস্টেম। আবার একটা প্রচুর কোয়ারি আসে টাইটেনিয়াম নিয়ে, টাইটেনিয়াম। তো যেখানে আনসিমেন্টেড সিস্টেম আছে ওটা টাইটেনিয়াম হবে, হ্যাঁ, কেননা আনসিমেন্টেড সিস্টেম যে আছে দ্যাট ইজ রাফ ফিনিশ, পোরাস ফিনিশ থাকে। আর যখনই সিমেন্টেড সিস্টেম আছে ইট ইজ হাইলি পলিশড, মানে যদি এই স্টেম যদি আনসিমেন্টেড থাকে তো এটা পোরাস কোটেড, রাফ কোটেড হবে, হ্যাঁ। আর যদি সিমেন্টেড থাকে তো ইট হ্যাজ টু বি হাইলি পলিশড। তো এই হাইলি পলিশড যে কম্পোনেন্ট থাকে, মানে একটা হলো টাইটেনিয়াম আর অন্যটা যেটা হাইলি পলিশড যদি হয়, যদি সিমেন্টেড হয়, তাহলে ওটা কিন্তু টাইটেনিয়াম হবে না, তাহলে ওটা হয় কোবাল্ট ক্রোমিয়াম বা স্টেনলেস স্টিল হবে। তো একটা তো প্রথমেই মানে হচ্ছে যে পেশেন্টদের কি হয় যে মাথায় ঢুকে থাকে যে টাইটেনিয়ামই ভালো, আর যার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে স্টেনলেস স্টিল, যেটা নিয়ে সব কিছু তৈরি হচ্ছে, সেটা খারাপ। তো সেটা কিন্তু নয়, টাইটেনিয়ামের নিজের জায়গা আছে। টাইটেনিয়াম ক্যান নেভার বি হাইলি পলিশ। তার জন্য যেখানে আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্টে হাইলি পলিশ সিস্টেম যদি কিছু লাগে, তো ইট হ্যাজ টু বি কোবাল্ট ক্রোমিয়াম অর স্টেনলেস স্টিল, কেননা টাইটেনিয়াম ক্যান নেভার বি হাইলি পলিশড। তো যে আনসিমেন্টেড কম্পোনেন্টগুলো থাকে ওগুলো টাইটেনিয়াম থাকে, আর যেখানে হাইলি পলিশড কম্পোনেন্টের দরকার হয় ওটা কোবাল্ট ক্রোমিয়াম বা স্টেনলেস স্টিল হয়। এবার এমআরআই কম্প্যাটিবিলিটির ব্যাপার হয়, তো এমআরআই আজকাল জেনারেলি সব ইমপ্লান্টে করা যায়। কোবাল্ট ক্রোম বা স্টেনলেস স্টিল হলে একটু মানে হিপ জয়েন্টের এক্স্যাক্টলি এমআরআই তে একটু অসুবিধা হতে পারে, কিন্তু ধরুন আপনি স্পাইনের এমআরআই বা হাঁটুর এমআরআই বা ব্রেনের এমআরআই করতে চান, ওগুলোতে কোথাও কোনো অসুবিধা নেই। তো স্যার, হিপের কোনো পেশেন্টের যদি বাইল্যাটারালি হিপে কোনো সমস্যা থেকে থাকে, তো আপনি একটার পর একটা করা সাজেস্ট করেন না দুটো একসাথে হিপ রিপ্লেসমেন্ট করা সাজেস্ট করেন? সময়ে বেশ হিপের সমস্যাগুলো বাইল্যাটারাল হয়, যেরকম এভাস্কুলার নেক্রোসিস বাইল্যাটারাল হয়, একদিকে বেশি থাকতে পারে একদিকে কম থাকতে পারে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বাইল্যাটারাল হয়। তো অনেক সময় আমরা দুই হিপ একসাথে করি। এবার দুই হিপ একসাথে করতে গেলে কিছু বেসিক ফিটনেস চাই, যেরকম একটা এজ একটা ফ্যাক্টর। যখন খুব এজ বেশি থাকে, ধরুন 50-60 বছরের উপরে যদি এজ আছে, তাহলে দুই হিপ একসাথে করাটা আমরা অ্যাভয়েড করি। বেসিক্যালি 50-55 বছরের উপরে হলে অ্যাভয়েড করি, ইয়াং পেশেন্টে আমরা এটা করি। আবার একটা জিনিস যেটা দেখা হয় যে কতটা হিমোগ্লোবিন আছে, ব্লাড লেভেল। তো হিমোগ্লোবিন ভালো থাকলে করা যায়। অন্যান্য ক্রাইটেরিয়া তো আছেই। তো মোরলেস মেডিকেল ফিটনেস থাকলে, বয়স খুব বেশি না থাকলে, দুই হিপ একসাথে আমরা করি, প্রচুর করি, পরের দিন থেকেই হাঁটিয়ে দিই। তো এখন যেটা কনসেপ্ট হচ্ছে যে যে আমরা পরের দিন থেকেই বা সেম ডে থেকেও হাঁটাতে পারি, পরের দিন থেকেই হাঁটাই। কেননা যখন স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে অপারেশন হয়, তো একদিন আমাদের পেশেন্টকে শুয়ে রাখতে হয়, তার জন্য পরের দিন থেকে হাঁটানো হয়। আর দুটো একসাথে করা যায়। বাইল্যাটারাল হিপ রিপ্লেসমেন্ট হলে স্যার, পেশেন্টদের অনেক সময় মনে হয় যে আমাকে বেশিরভাগ সময় শুয়ে থাকতে হবে, সেক্ষেত্রে আমার বেড সোর হয়ে যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, মানে কখনোই দেখেছি যে অনেক সময় হয় না। তো এটা কিভাবে সম্ভব হয় যে পেশেন্টের প্রেশার শো তৈরি হচ্ছে না? না, দেখুন, হিপ রিপ্লেসমেন্টে আগেকার দিনে দেখুন নলেজ তো সবসময় ইমপ্রুভ করছে, হ্যাঁ। আমাদের ফলো আপ কনফিডেন্স যেটাকে বলা হয়, সেটা সবসময় এগোচ্ছে, ইমপ্রুভ করছে। তো আগেকার দিনে যখন হিপ রিপ্লেসমেন্ট হতো, তো দুটো তো একসাথে হতোই না, একটা একটা করে হতো। আর মাঝখানে একটা বালিশ রাখা হতো, একভাবে শুয়ে থাকা হতো, যে ডিসলোকেশনের রিস্ক আছে। তো এখনকার দিনে কি হচ্ছে যে হিপ রিপ্লেসমেন্টে লার্জ হেড ডিজাইন, মানে এই হেডের ডায়ামিটারটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে 22-28 ছিল, এখন 32-36। তার সঙ্গে আছে ডুয়াল মোবিলিটি। হ্যাঁ, ডুয়াল মোবিলিটি নিয়ে আবার একটা আমরা আলোচনা করব যে ডুয়াল মোবিলিটি জিনিসটা কি। তো লার্জ হেডতে কি হয়েছে যে স্টেবিলিটিটা বেড়েছে, তাতে পেশেন্ট যেভাবে খুশি পা রাখতে পারে, মাঝখানে বালিশ দেওয়ার প্রয়োজন নেই।
তো তাতে কি হচ্ছে যে আমরা অপারেশনের দিন থেকেই দাদিক বাদিক পাশ ফিরতে পারছে, পেশেন্ট সেদিন থেকেই বা পরের দিন থেকেই পা ঝুলিয়ে বসতে পারছে এবং পরের দিন থেকেই হাঁটতে পারছে। আর সিমেন্টেড স্টেম হওয়াতে ওটা মুভমেন্ট আরও ফাস্ট, মানে কোনো ওয়েটিং পিরিয়ডের কোনো প্রশ্নই নেই পরের দিন থেকে হাঁটা। তো ইউনিল্যাটারাল হোক বা বাইল্যাটারাল হোক, মানে জাস্ট টু সামারাইজ যেটা আমি বলতে চাইছিলাম, ইউনিল্যাটারাল হোক বা বাইল্যাটারাল হোক, এখন যে লার্জ হেড হিপ রিপ্লেসমেন্ট আছে, আমাদের টেকনিক্স ইমপ্রুভ করেছে, রোবোটিক সিস্টেম আমরা ইউজ করছি। তো তাতে কি হচ্ছে যে আমরা পেশেন্টকে এই লিবার্টি দিচ্ছি যে আপনি যেভাবে খুশি পা রাখতে পারেন, যেভাবে খুশি যেদিক খুশি ঘুরতে পারেন, আপনাকে একভাবে চিত হয়ে শুয়ে থাকতে হবে না, আপনি দাঁদিক ফিরতে পারেন, বাঁ দিক ফিরতে পারেন, যেদিকে অপারেশন হয়নি সেদিকে কাঁধ ফিরতে পারে, যেদিকে অপারেশন হয়েছে সেদিকেও কাঁধ ফিরতে পারে। মাঝখানে বালিশ রাখলে প্রথম কদিন ভালো, কিন্তু আজকাল যেহেতু স্টেবিলিটি বেটার আছে, না রাখলেও খুব একটা তফাৎ অসুবিধা হয় না। তো বেড সোরটাকে প্রিভেন্ট করার জন্য এটা একটা মেজর জিনিস যে আমাদের ইমিডিয়েট মোবিলাইজেশন করতে হবে, ডান দিক বাদিক পাশ ফেরাতে হবে, উঠে বসাতে হবে, পা ঝুলিয়ে বসাতে হবে, হাঁটাতে হবে। তো এই জিনিসগুলো এখন অনেক ফাস্ট হচ্ছে, পরের দিন থেকে হাঁটাচ্ছি, সেম দিন থেকে দাদিক বাদিক পাশ ফেরাচ্ছি, একভাবে চিত হয়ে শুয়ে রাখতে প্রয়োজন হচ্ছে না। এখন আমাদের MIS সিস্টেমে হচ্ছে, মিনিমালি ইনভেসিভ। তো তাতে ড্রেন অনেক সময় দিতে হয় না, তো সেটা একটা আরও লাভ যে ওদিক আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টকে পা ঘুরিয়ে দিতে পারি। আর আমরা সবসময় চেষ্টা করছি নার্সিং কেয়ারকে আরও ইমপ্রুভ করার জন্য। তো তাতে বেড সোর এগুলো আর জেনারেলি হয় না। তো স্যার হিপ রিপ্লেসমেন্টের পর পেশেন্টরা তাদের ডেইলি লাইফে ফিরে যাচ্ছে, তো সেখানে যদি ফার্দার আবার হিপে কখনো ইনজিউরি হয়, তখন সেখানে রিভিশন করা কতবার এবং কতটা সাকসেসফুল হয়? দেখুন, হিপ রিপ্লেসমেন্টে আজকাল তো মিনিমালি ইনভেসিভ হচ্ছে। তো আর এখন আর একটা জিনিস যেটা আমি বলি, স্টিচলেস, মানে স্টিচ ছাড়া আমরা করে দিতে পারছি। তো স্টিচলেসে একটা মেজর অ্যাডভান্টেজ কি হচ্ছে যে 2-4 দিন পর বা 4-5 দিন পর কোনো ড্রেসিং থাকছে না, মানে পেশেন্ট 2-4 দিন পর থেকে চান করতে পারে নর্মাল। স্টিচলেসে একটা অ্যাডভান্টেজ, স্টিচ না থাকলে, মানে কোনো ড্রেসিং নেই, কোনো সেলাই কাটার প্রয়োজন নেই, এবং 2-4 দিনের মধ্যে পেশেন্ট কোনো ড্রেসিং থাকবে না, চান করতে পারবে। তো সেটা একটা বড় অ্যাডভান্টেজ। মোটামুটি MIS সিস্টেমে মোটামুটি 2-3 সপ্তাহে বা মাসখানেকে কেউ অফিস জয়েন করে নিতে পারে, সে অফিস হোক বা কলেজ হোক, যাই হোক, কাজকর্মে ফিরে আসতে পারে। এবার আপনি যেটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন রিভিশনের ব্যাপার, তো হিপের মেয়াদ থেকে বেশি জেনারেলি, মানে 30-35 বছর যাওয়ার কথা। তো এবার যদি খুব কম বয়সে কারোর হয়েছে, তো 30-35 বছর পর ওটা আবার রিডু করার প্রয়োজন হতে পারে, এবং সেটা একটা ওয়েল স্ট্যাবলিশড প্রসিজার, যেটাকে রিভিশন হিপ রিপ্লেসমেন্ট বলা হয়, সেটা আবার করা যেতে পারে। আবার সামটাইমস কি হয় যে দেখুন, আমরা প্রচুর পরিমাণে হিপ রিপ্লেসমেন্ট করছি, ইনফ্যাক্ট রোজই করছি, রোজই 2-4টা হিপ রিপ্লেসমেন্ট করছি, রোজই 10-15টা নি রিপ্লেসমেন্ট করছি। তো আমাদের অ্যাকিউরেসি অনেক বেটার, আর অ্যাকিউরেসিটাকে আরও ইমপ্রুভ করার জন্য আমরা রোবোটিক আর্ম ইউজ করছি, আমরা রুটিনলি রোবোটিক আর্মে হিপ রিপ্লেসমেন্ট করি। তো তাতে প্রেসিশন আরও বেটার হয়। কিন্তু যদি কোনো ভেরি আনফর্চুনেটলি কোনো প্রবলেম হয়, ধরুন একটা রিস্ক থাকে, 1 in 1000 ইনফেকশনের রিস্ক থাকে, বা কোনো পেরিপ্যারাস্থেটিক ফ্র্যাকচারের রিস্ক থাকে, তো যাই হোক না কেন ওটা আবার ঠিক করে দেওয়া যাবে। হ্যাঁ, তো যাই হোক না কেন ওটা আবার ঠিক করে দেওয়া যাবে। তো ওটাকেই বলা হয় রিভিশন হিপ রিপ্লেসমেন্ট। তো রিভিশন হিপ রিপ্লেসমেন্ট ইজ অলসো ভেরি সাকসেসফুল সার্জারি, এবং আমরা ওটা রুটিনলি করি। মানে রিভিশন হিপ রিপ্লেসমেন্ট সে মেয়াদ শেষ হওয়ার পরে হচ্ছে, বা কোনো আনফর্চুনেটলি কোনো প্রবলেমে হচ্ছে, তো ওটা আবার ঠিক করে দেওয়া যাবে। পুরো জয়েন্ট রিপ্লেসমেন্ট বিজ্ঞানটাই পুরোপুরি মেকানিক্স, পুরোপুরি বায়োমেকানিক্স, পুরোপুরি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা ফিজিক্স ইনভলভড আছে। তো যাই প্রবলেম হোক না কেন ওটা আবার ঠিক করে দেওয়া যায়। এবং এই প্রেসিশনটাই সিঙ্গল মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রেসিশন। আন্ডারস্ট্যান্ডিং মানে আমরা প্রচুর কাজ করে প্রচুর ফলো আপ করি, ওটাকে আমরা নিজে অ্যানালাইজ করি রেজাল্টস, অ্যান্ড প্রেসিশন, এই প্রেসিশনের জন্য আমরা রোবোটিক হিপ আর্ম দিয়ে হিপ রিপ্লেসমেন্ট করা হচ্ছে, রোবোটিক দিয়েও করা হচ্ছে, ন্যাভিগেশন দিয়েও করা হচ্ছে। আমরা দু সিস্টেমেই করি, রোবোটিক অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাভিগেশনে করি। রোবোটিক আবার দু ধরনের হয়, অ্যাক্টিভ অ্যাজ প্যাসিভ রোবট। তো আমাদের কাছে দু ধরনের রোবট আছে, আমরা রুটিনলি রোবোটিক হিপ রিপ্লেসমেন্ট করি।